সরকারি 11 প্রতিষ্ঠানের শীর্ষ পদে দলীয় লোক নিয়োগ দিয়েছে সরকার। অপরাধীদের স্বর্গরাজ্য যে জেলখানা। আশ্রয়ে চাওয়া বাংলাদেশিদের আফ্রিকা পাঠাতে চায় 5 দেশ। কাপ ব্রিজ ও 22 কম্পিউটার হার্ড ডিস্ক চুরি শিক্ষা মন্ত্রণালয় থেকে। এনসিপির সমাবেশ স্থলের কাছে মিলল বোমা সদৃশ বস্তু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। 11টি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে দলীয় নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। এর আগে কখনোই সরকারি বিভিন্ন সংস্থা, বোর্ড ও কর্পোরেশনে একসঙ্গে এত দলীয় লোক নিয়োগ দিতে দেখা যায়নি। জানা যায়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, বনশিল্প উন্নয়ন কর্পোরেশন সহ এমন 11টি সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে 1 বছরের জন্য ক্ষমতাসীন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। দৈনিক প্রথম আলোর এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন, বনশিল্প উন্নয়ন কর্পোরেশন, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট, বাংলাদেশ তাঁত বোর্ড, বাংলাদেশ জুট কর্পোরেশন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড, জাতীয় সমাজ কল্যাণ পরিষদ, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশন, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প কর্পোরেশন, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনে এই নিয়োগ দেওয়া হয়। তবে সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে রাজনীতিবিদদের নিয়োগ ভালো উদাহরণ নয় বলে মনে করছেন প্রশাসনের কর্মকর্তারা। তাদের মতে, এতে সরকারি প্রতিষ্ঠানগুলোয় দলীয়করণ ও তদবির বাড়বে। এছাড়াও কর্মকর্তারা প্রশ্ন তুলেছেন, সরকারি কর্মকর্তারা অনিয়ম করলে তাদের জবাবদিহি করার সুযোগ রয়েছে, কিন্তু রাজনীতিবিদদের জবাবদিহি নিশ্চিত হবে কিভাবে? সরকারি প্রতিষ্ঠানের শীর্ষ পদে বাইরে থেকে কাউকে নিয়োগ দিতে আইনি কোনো বাধা না থাকলেও এই নিয়োগ নিয়ে প্রশ্ন রয়ে গেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর গত এপ্রিলে এসব দপ্তরে আমলাদেরকেই নিয়োগ দেওয়া হয়েছিল, কিন্তু সেখানেই আবার আমলাদের বাদ দিয়ে কেন রাজনীতিবিদদের চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে, এ নিয়েও সংশয় রয়ে গেছে অনেকের মনে। তবে নিয়োগপ্রাপ্ত বিএনপির পদধারী নেতারা জানান, সরকারি এসব প্রতিষ্ঠান বিগত সময়ে আমলা দিয়ে পরিচালনা করলেও কাঙ্ক্ষিত সুফল না পাওয়ায় প্রতিষ্ঠানগুলোকে গতিশীল করার লক্ষ্যেই তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। জনপ্রশাসন বিশেষজ্ঞ আব্দুল আওয়াল মজুমদার বলেন, অভিজ্ঞ আমলারা সরকারি প্রতিষ্ঠান ভালো চালান নাকি রাজনীতিবিদেরা তাদের প্রতিষ্ঠানে দুর্নীতি কমাতে এবং সরকারি টাকার সাশ্রয় করতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। শাস্তি হিসেবে অপরাধীদের যেখানে থাকার কথা সেখানেই তারা খুলে বসেছে অপরাধের রমরমা কারবার। দিনরাত এখানে চলে অপরাধের মহোৎসব। জেলখানা বললেই চোখের সামনে ভেসে ওঠে বন্দিশালা আর কড়া পাহারা, কিন্তু এই জেলখানা সম্পূর্ণ আলাদা। এখানে শাস্তির কোনো ভয় নেই, নেই কোনো পুলিশি পাহারা। অপরাধ রুখতে নয়, অপরাধীরা এখানে আসে নির্দ্বিধায় অপরাধ করার জন্য। শিয়াল টিয়াল অনেক কিছু থাকে, অপচয় হয়েছে জায়গাটা। উদা উদা পোলা আনে এই গাঞ্জাটা চিনে, তারপরে কি জানি আর একটা ট্যাবলেট আছে এই যে হলুদ কালারের, ওটারে কি আমাগনাই কি জানি কয়, ওইটা আমরা চিনি না, কিন্তু আবার এলে এই দেখায় কি জানি কয় প্লাস্টিক দেওয়ার টানে। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। বলছিলাম টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ঐতিহাসিক পরিত্যক্ত জেলখানার কথা। দীর্ঘ 4 দশক ধরে তদারকিবিহীন অবস্থায় পড়ে থাকা এই ভবনগুলো এখন জরাজীর্ণ। মূল ভবনের দেয়ালে বিশাল ফাটল, অবকাঠামো ভেঙে পড়েছে আর লোহা রড লুট করে নিয়ে গেছে দুষ্কৃতকারীরা। ঝোপঝাড়ে ঘেরা পুরো এলাকাটি এখন মাদক সেবী ও অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। আজকে এই এরিয়াটা অধঃপতনে যাইতেছে, জায়গাটা অপচয় হইতেছে, কিন্তু আমরা শুনি সরকারে একটা উদ্যোগ নিতে চায়, কিন্তু সেই উদ্যোগটা আজ পর্যন্ত দেখলাম না যে বাস্তবায়ন হইল। 1981 সালের 27 মে নির্মম হত্যাকাণ্ডের মাত্র 3 দিন আগে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই জেলখানার গেজেট প্রকাশ করেছিলেন, কিন্তু সেই ঐতিহাসিক স্মৃতি আজ বিলীন হতে বসেছে প্রশাসনের চরম অবহেলায়। ফেলে রেখে অপরাধীদের আস্তানা না বানিয়ে শিশু পুনর্বাসন কেন্দ্র করার দাবি জানান সাবেক উপজেলা চেয়ারম্যান ফেরদৌস আহমেদ। যেহেতু জিয়া রহমান সাহেবের মৃত্যুর 3 দিন আগে
এই থানাটি প্রতিষ্ঠিত হয়েছিল। সঙ্গত কারণেই এই ভবনটার বা এই উপকারাগারটা যদি শিশু পুনর্বাসন কেন্দ্র অথবা রাষ্ট্রীয় অন্য কোনো কাজে ব্যবহার করা হয়, তাহলে এখানে প্রায় যে জমিগুলো আছে সেগুলো ব্যাহত হওয়ার সম্ভাবনা কম থাকবে। অভিযোগের সত্যতা মেনে নিয়ে ঐতিহ্য রক্ষা ও এলাকাটিকে অপরাধ মুক্ত করার আশ্বাস দিয়েছে স্থানীয় প্রশাসন। বিকেল সেই ইস্যুটা দেখে তারপরে যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায় আমরা সেটা নেব। যে জেলখানা তৈরি হয়েছিল অপরাধীদের শুধরে দেওয়ার জন্য, আজ সেটাই পরিণত হয়েছে অপরাধের নিরাপদ আস্তানায়। প্রশাসন কি পারবে ঐতিহাসিক এই স্থানটিকে অপরাধীদের হাত থেকে মুক্ত করতে, নাকি 4 দশকের এই অবহেলা গড়াবে আরও বহুদূর? ডেস্ক রিপোর্ট, এশিয়া পোস্ট। আশ্রয় প্রত্যাশী বাংলাদেশিদের আফ্রিকায় পাঠিয়ে দিতে চায় ইউরোপের 5 দেশ। পরিকল্পনা অনুযায়ী যেসব আশ্রয় প্রার্থীর আবেদন চূড়ান্তভাবে বাতিল হবে এবং যাদের দেশে তাৎক্ষণিকভাবে ফেরত পাঠানো সম্ভব হবে না, তাদের অস্থায়ীভাবে আফ্রিকার বেশ কয়েকটি দেশে রাখা হবে। পরে সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে সমন্বয় করে দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন করা হবে। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম ও ইউরোপীয় কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী আশ্রয় প্রার্থীদের রাখার জন্য আফ্রিকার কেনিয়া, উগান্ডা, ঘানা, রুয়ান্ডা, বেনিন, মরিতানিয়া এবং এশিয়ার উজবেকিস্তান সহ কয়েকটি দেশের সক্ষমতা, আগ্রহ ও সম্ভাব্য সহযোগিতার বিষয়টি যাচাই করা হচ্ছে। তবে ইউরোপীয় কমিশন কিংবা সংশ্লিষ্ট দেশগুলোর কেউই এখন পর্যন্ত কোনো চূড়ান্ত সমঝোতা বা চুক্তি স্বাক্ষরের ঘোষণা দেয়নি। দৈনিক বণিক বার্তার এক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়েছে। ইউরোপীয় এই দেশগুলোর প্রস্তাবিত রিটার্ন রেগুলেশন অনুযায়ী নতুন আবেদনগুলো প্রায় 12 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির চেষ্টা করা হবে। যেসব আবেদন এই সময়ের মধ্যে অগ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হবে সেগুলোর ক্ষেত্রে দ্রুত প্রত্যাবাসনের প্রক্রিয়া শুরু করা হবে। এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর দৈনিকটিকে বলেন, সরকার সবসময় অনিয়মিত অভিবাসন নিরুৎসাহিত করে। সরকার চায় সবাই বৈধ ও নিয়মতান্ত্রিকভাবে বিদেশে যাক, কিন্তু দেখা যায় অনেকে অনিয়মিত পথে ইউরোপে গিয়ে পরে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করেন। সরকার শুরু থেকেই এই আবেদনের প্রবণতাকে নিরুৎসাহিত করে আসছে। তবে এ প্রস্তাব শুধুমাত্র বাংলাদেশিদের জন্যই নয়, অন্যান্য দেশ থেকে আসা আশ্রয় প্রার্থীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তবে এ প্রস্তাবের জন্য সম্ভাব্য কয়েকটি হোস্ট দেশের সঙ্গে প্রাথমিক পর্যায়ের আলোচনা হলেও এখন পর্যন্ত এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। আহমেদ ইমতিয়াজ, এশিয়া পোস্ট। চুরি হয়ে গেছে শিক্ষা মন্ত্রণালয়ের 22টি কম্পিউটারের হার্ড ডিস্ক। মন্ত্রণালয়ের একটি সূত্র রোববার জানিয়েছে, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের 17 তলা থেকে 22টি কম্পিউটারের হার্ড ডিস্ক খুঁজে পাওয়া যাচ্ছিল না। এর সঙ্গে কাপ পিরিচ সহ আরও কিছু মালামাল চুরির ঘটনাও ঘটেছে। তবে এতে কত টাকার আর্থিক ক্ষতি হয়েছে সেটি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহিম শাহবাগ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তাতে গণপূর্ত অধিদপ্তরের অফিস সহায়ক মাহবুব হোসেনকে অভিযুক্ত করা হয়েছে। চুরির ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে দেখেই বিবাদীকে শনাক্ত করা হয়। মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কিভাবে হার্ড ডিস্ক খুলে নিয়ে গেল সেটি খুঁজে বের করার চেষ্টা চলছে। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতাদের সমাবেশ শুরুর আগেই মিলল বোমা সদৃশ একটি বস্তু। সোমবার দুপুর 12:30টার দিকে মেহেরপুরে গাংনী বাসস্ট্যান্ড এলাকায় সমাবেশ স্থল থেকে বস্তুটি উদ্ধার করা হয়। এই খবর ছড়িয়ে পড়তেই মুহূর্তেই আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত একটি সবজি ভর্তি ব্যাগ থেকে বস্তুটি উদ্ধার করে নিরাপদে থানায় নিয়ে যায়। এটি প্রকৃতপক্ষে বিস্ফোরক কিনা তা বিশেষজ্ঞদের দিয়ে পরীক্ষা করা হবে বলে জানিয়েছে পুলিশ। কে বা কারা ব্যাগটি সেখানে রেখে গেছে সেটিও খতিয়ে দেখা হচ্ছে। নিরাপত্তা জোরদার করতে এলাকায় বাড়ানো হচ্ছে পুলিশি টহল ও নজরদারি। এদিকে এদিন সকালে পদযাত্রার কয়েক ঘণ্টা আগে গাংনী জুড়ে ঝুলছিল এনসিপি নেতাদের কুশপুত্তলিকা। এনসিপির কেন্দ্রীয় নেতাদের ছবি ও বিভিন্ন স্লোগান লেখা কাগজ সাঁটানো ছিল সেসব কুশপুত্তলিকাতে।